যে কোনো জাদু দেখিনি এই দিক থেকে যে যেটাকে বলে ক্যারিশমা ইংরেজিতে বা জনসম্মোহনী একটা ক্ষমতা কোনো নেতার, সেটি এখনো তারেক দেখাননি। তারেক যেটা দেখাতে পেরেছেন, তার যেটা কৃতিত্বের দিক, সেটা হচ্ছে যে অনেক অল্প বয়সে প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে সেই আপনার বিশেষ করে 91 না, বিশেষ করে 2001-এর যে 2001 থেকে 6 পর্যন্ত যে বিএনপির শাসনামল, সেই সময় খুব দ্রুত তিনি দলের মধ্যে মানে মই বেয়ে উপরে উঠে গেলেন, হাওয়া ভবন করলেন, হাওয়া ভবন থেকে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করলেন। এই আলোচনায় আমরা না যাই, কিন্তু তখন তিনি তার দলের মধ্যে বিশেষ করে নতুন আগত বা তরুণদের মধ্যে, এমনকি তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনগুলোর মধ্যে তিনি অনেক পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং সুফল বের করে আনা বলবো আমি। দেখুন সেই সুফলের জন্যই কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল অবস্থায় বিএনপি টিকে গেছে, বিএনপি ভাঙেনি, বিএনপি আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে। হ্যাঁ, কিন্তু তারা ওই যে তাদের আপসহীন নেত্রীর হতে পারে, তারা কখনো ভেঙে পড়েনি বিএনপি। আমি এইগুলোর জন্য কিন্তু তারেককে মানে আমি প্রশংসা করব। কিন্তু যে ক্যারিশমার কথা বলছিলাম, তারে কিন্তু জনগণের কাছে গিয়ে জনগণের নেতা হওয়ার মতন এখনো কোনো কিছু দেখানোর সুযোগও পাননি এবং দেখাননি। হাসান মঞ্জু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে আসলে যেমন উচ্ছ্বাস মনে হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সে উচ্ছ্বাসে মনে হচ্ছে তিনি যে পরবর্তী প্রধানমন্ত্রী সবাই সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভোটাররা কি সেভাবে অপেক্ষা করছে? ভোটের হিসাব এ উচ্ছ্বাসের হিসাবের সঙ্গে মিলবে? তারেক জাদুতে বিএনপি নির্বাচন জিততে পারবে? আমরা যদি আমাদের দেশ এবং বিশ্বের অন্যান্য দেশেরও নির্বাচনের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে ভোটাররা কি ভাবছেন এবং শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কি আসবে এটি সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যায় না। এমনকি ধরুন 90-95% সঠিক অনুমানও আসলে করা যায় না। বহুলাংশে করা যায়, কিন্তু সর্বাংশে তো করা যায় না। সেটা আমাদের দেশের ইয়েতেও আমরা দেখেছি। ধরুন এইবার যে দুটি কারণে প্রায় সকল মহল মনে করছে যে আগামী মাসের নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং বিএনপির 1 নম্বর নেতা হিসেবে এবং বিশেষ করে জিয়া দম্পতির পুত্র হিসেবে, আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী জিয়া এবং খালেদার পুত্র হিসেবে এবং বিএনপির নেতা হিসেবে তিনিই প্রধানমন্ত্রী হবেন, তারেক জিয়া। বিএনপি জিতবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। আপনি শুরুতেই যে চিত্রটা তুলে ধরলেন যে সরকারি বেসরকারি সব মহল দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, হ্যাঁ, এই চিত্রটাও যদি আমরা মনে রাখি আর এই উপাদানটা মনে রাখি যে তিনিই প্রধানমন্ত্রী হবেন, এরকম যে ধারণা, যে দুটো বিষয়ের উপর ভিত্তি করে, সেটি হচ্ছে প্রথমত বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এই দুটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা একজন ক্ষমতায় একজন বিরোধী দলে। তো সেখানে আওয়ামী লীগ নাই, তা আওয়ামী লীগ নাই তাহলে বিএনপি আছে, কেমন এইরকম একটা সাধারণ ধারণা যে হ্যাঁ বিএনপি বড় দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, বিএনপি যে দলের সঙ্গে তাদের মুখ্য প্রতিদ্বন্দ্বিতা ছিল সেই দলটি নাই, তাহলে বিএনপি সামনে নির্বাচনে আসবে, এই একটি ধারণা। আরেকটি বিষয় হচ্ছে যে নতুন কিছু উপাদান যুক্ত হয়েছে। আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে যা দেখেছি যে তারেক জিয়ার মা খালেদা জিয়া, তার তিরোধান ঘটল এবং সেই সময় সারা দেশে তার প্রতি একটা স্মৃতিকাতরতা এবং সহানুভূতি বাষ্পায়িত হয়ে উঠল। এরও বাস্তব ভিত্তি আছে, কারণ মানুষ সাধারণত তার যে সমস্ত গুণের জন্য মানুষ এই সমর্থনটা দিয়েছে তা হচ্ছে তিনি আপসহীন নেত্রী ছিলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইয়েতে। আরেকটি হচ্ছে সহানুভূতির ভিত্তিটা হলো যে তিনি সারা জীবন অনেক কষ্ট করেছেন,
এবং শেষ জীবনে তিনি কষ্ট পেয়েছেন শেখ হাসিনার সরকারের দ্বারা যে মামলা মোকদ্দমা, তাকে জেলে রাখা ইত্যাদি। এই সহানুভূতির ব্যাপারটা এই মিলে আমরা এমনটা ধরে নিয়েছি যে এই জোয়ারে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে, আমি আগে যেটা বলছিলাম যে কোথাও কিন্তু ভবিষ্যৎবাণী করা যায়নি। আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা 1991 সালে যার পটভূমিতে ছিল এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র গণ আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে, যদিও আলাদা মিছিলে মানে যুগপৎ প্রক্রিয়ায় রাজপথে আন্দোলন করে ওই স্বৈর শাসনের পতন ঘটিয়েছে এবং একটা নিরপেক্ষ সরকার জাস্টিস শাহাবুদ্দিনের রাষ্ট্রপতিত্বের অধীনে সেখানে নির্বাচনে তখন কিন্তু একটা ব্যাপক ধারণা সৃষ্টি হয়েছিল। একদম এরকমই মিডিয়া, পর্যবেক্ষক, দেশি বিদেশি ধারণা সৃষ্টি হয়েছিল যে নৌকা বা আওয়ামী লীগ জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। কিন্তু ওই যে ভোটার কি আছে কি তোমার মনে, এটা তো সম্পূর্ণ জানা যায় না। হ্যাঁ, নিশ্চয়ই পরবর্তী সময়ে অনেক বিচার বিশ্লেষণ বা গবেষণা হয়েছে যে কেন ইত্যাদি। তবে আওয়ামী লীগ জেতেনি এবং বিএনপি জয়লাভ করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। কাজে সেটা যদি আমরা মনে রাখি, 1991 এর নির্বাচনটা আরেকটা কারণেও কিন্তু এখন খুব স্মরণ করার যোগ্য। কারণ দেখেন 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আবার ছাত্রদল বিরাট বিজয় পেয়েছিল। তো এখন আবার অনেক পর্যবেক্ষকই কিন্তু বারবার ওটা মনে করাচ্ছেন যে এই যে যারা বলেন ছাত্র সংসদের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়, 1990-এ ছাত্রদলকে ডাকসুতে জিততে দেখেও অনেকে বলেছিলেন যে না, মানে আওয়ামী লীগই জাতীয় নির্বাচনে জিতবে, ছাত্র সংসদ নির্বাচনের মানে প্রতিফলন জাতীয় নির্বাচনে পড়বে না। এবার পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ফল আসবার পরে সেটাকে কি আসলে ইগনোর করা যায়? বিশেষ করে তারেক রহমান চলে আসার পর খালেদা জিয়াকে নিয়ে যে মানে যে শোকের জোয়ার, সেই শোকের ভেতরে একটা ভোটেও একই ফল হবার পর সেটা কি ইগনোর করার কোনো উপায় থাকে? আপনি খুব সঠিকভাবেই এটা উল্লেখ করেছেন যে ইগনোর করতে পারবো না আমরা। আপনার প্রশ্নটা কিন্তু সরলভাবে উত্তর দেওয়া খুব কঠিন। আমি বলবো যে যারা খুব মনোযোগী পর্যবেক্ষক তাদের পক্ষেও কঠিন যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্র দলের এত খারাপ রেজাল্ট হলো এবং ছাত্র শিবির যারা ইতিপূর্বে কোনোদিন এই স্তরে আসে নাই মানে জয়লাভের ব্যাপারে, তারা জিতে গেল। এটা কিন্তু আসলে এখনো পর্যন্ত এ বিষয়ে খুব নিশ্চিতভাবে কিছু বলা যায় না। অনেকেই সন্ধান করছেন যে আসলে কি প্রজন্মান্তরে মানে তরুণ বা জেনজি এদের মধ্যে এদের ভিতরে একটা মানসিক বিপ্লব হয়ে গেছে, তারা কি ধর্মানুসারী হয়ে পড়েছে, তারা কি পুরো মাত্রায় দক্ষিণপন্থী হয়ে গেছে, তারা কি মুক্তিযুদ্ধের মানে ইতিহাস, ঐতিহ্য ইত্যাদিকে এতই অবজ্ঞা করছে। এই প্রশ্নগুলো সামনে আসছে আর অনেকেই নানা রকম চিন্তা করছেন যে এর থেকে খুব সরল উপসংহার টানা যায় কিনা, যে যেহেতু আমরা দেখলাম যে শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধরে 5টি বিশ্ববিদ্যালয়ে ওরা জিতে গেল, সুতরাং এটি একটি হাওয়া, এটি ট্রেন্ড। কেমন আমরা ঠিক জানি না, আমার কাছে এরকম তথ্য নাই। ধরুন আমি বিশ্বাস করি না যে ব্যাপকভাবে কারচুপি হয়েছে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে মানে পরিস্থিতিগত পরিবেশগত একটা প্রভাব সৃষ্টি হতে পারে, যে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পরে আওয়ামী লীগ জামাতপন্থী এবং বিএনপি পন্থীরা ভিসি হয়েছেন, আপনার প্রভাবশালী শিক্ষকরা সেখানে গেছেন, কর্মচারীরা ইত্যাদি, একটা প্রভাব পড়তে পারে। কিন্তু কারচুপি হয়েছে এর পক্ষে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নাই। কেমন কাজেই আমাদের ধরে নিতে হবে যে তাদের জয়লাভ হয়েছে এবং তরুণদের মধ্যে একটা কোনো পরিবর্তন হয়েছে যেটা আমরা সম্পূর্ণ বুঝতে পারছি না। কেউ মনে করেন যে এখনকার রাজনীতি তো অনেক কূটকৌশলের রাজনীতি, মানে শিবিরের ছাত্ররা ছাত্রলীগ হিসেবে কাজ করে, হ্যাঁ,
একটা ছদ্মবেশ ধারণ করে তারা একটা এত বড় জুলাই আন্দোলন করে ফেললো। আর তারপরে যত কিছু ঘটছে তার মধ্যে আপনার রাজনীতিতে মানে সরলভাবে মানুষের কাছে কর্মসূচি লক্ষ্য তুলে ধরা, মানুষকে সমবেত করা, তাদেরকে কনভিন্স করে ভোট আদায় করা, এই সরল জায়গাগুলোর পরিবর্তে কিন্তু অনেক মানে কৌশলগত ব্যাপারগুলো এবং অনেক জায়গায় অনৈতিক কৌশল। আমি যে বিবরণটা দিলাম যে আপনি ছদ্মবেশ ধারণ করে পরিচয় দিয়ে আপনি আন্দোলনে গেলেন, বা 5ই আগস্টের আগে কখনোই বললেন না যে আমিও বঙ্গবন্ধুকে অপছন্দ করি, কেমন আমি মুক্তিযুদ্ধ অপছন্দ করি, আমি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার যে সমস্ত স্মারক ঐতিহ্য এগুলো সব আমরা অপছন্দ করি, আমরা ভেঙে ফেলবো, বললেন না। আর 5ই আগস্ট বিকেলবেলা থেকে শুরু করে দিলেন মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাঙা। তো এইগুলো হচ্ছে যে রাজনীতিতে একটা অনৈতিক কৌশল প্রয়োগের প্রবণতাও আমরা দেখছি। তো এখান থেকে অনেকে ভাবছে যে ধরুন এমন কি হতে পারে না যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থক সামান্য তারা থাকতে পারছে না, তারা ভোট দিতে পারছে না, এটা ঠিকই, তবু আমরা ধরে নিই যে খুব ক্ষুদ্র অংশ তারা আছে। আর বৃহৎ অংশ আছে ছাত্র দলের সমর্থক, তারা তো বিশ্ববিদ্যালয়ে আছে, তারা ঠিক মতো ভোট দেয়নি। কেমন ঠিক মতো ভোট দেয়নি এরকম আমি এটা সম্পূর্ণ বিশ্বাস করি না, কিন্তু একটা বিকল্প হিসেবে ভাবা যে যায় না তা নয়। সেটা হচ্ছে যে ঠিক আছে বিশ্ববিদ্যালয়গুলোতে একটু ছাড় দাও, যাতে নির্বাচনের বিরুদ্ধে জামাত এবং শিবির তারা খুব উঠে পড়ে না লাগে। নির্বাচনের বিরুদ্ধে কেমন, জামাত কিন্তু আমরা এই গত কয়েক মাসে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা একবার বলে যে এটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, নইলে পরে নির্বাচন হবে না, কেমন এইরকম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন হবে না, তার মানে নির্বাচন পিছিয়ে যাক এবং নির্বাচনটা আপাতত সামনে না আসুক, এর জামাতের একটা লক্ষ্য ছিল। কেন লক্ষ্য ছিল? জামাত ইসলাম জীবনেও কোনোদিন পাওয়ারে যায় নাই, দেশ শাসন করে নাই, তারা এবার আপনি একটা দুর্দান্ত ব্যাখ্যা বের করেছেন। এখন সেটাকে আমি ব্যাখ্যা বলবো না সান্ত্বনা বলবো সেটা বলা মুশকিল। যে আপনি হয়তো আপনি নিজেকেও সান্ত্বনা দিতে চাইছেন কিনা, আবার আপনার হয়তো অ্যাকসেপ্ট করতে অসুবিধা হচ্ছে যে সাধারণ ছাত্রদের বিপুল পরিমাণ ভোটে 5টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হয়ে এসেছে। এই অ্যাকসেপ্ট করার সমস্যাটা জামায়াতে ইসলামী যে বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন শক্তি হয়েছে এবং তাদের একটা বিরাট শক্তির জায়গা হচ্ছে নতুন প্রজন্ম, জেনজি, 18 থেকে 28 বছর বয়সীরা, এটা বুঝতে না পারা, এটা গ্রহণ করতে না পারার ফলে আরেকটা তারেক জাদু সৃষ্টি হচ্ছে কিনা। আপনি যখন এটা বলছিলেন তখন আমার মনে পড়ছিল যে মতিউর রহমান যেমন বলেছেন যে একটা দেশে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, তারেক রহমান আরো আগে ফিরলে ভালো হতো। এই যে অধীর প্রতীক্ষা, সেটা কি এই জন্য যে 5ই আগস্টের পর হঠাৎ টের পাওয়া গেল যে বিএনপিকে যে সবচেয়ে শক্তিশালী পক্ষ ভাবা হয়েছিল তার চেয়ে আসলে অনেক শক্তিশালী সংগঠন এবং রাজনৈতিক কৌশল নিয়ে মাঠে উপস্থিত জামায়াতে ইসলামী, সেটা কি একটা ধরেন আমার বেয়াদবি নেবেন না, ধরেন 5 দশকের বাংলাদেশে তো এমন জিনিস দেখেন নাই আপনারা, বা আমরা দেখি নাই। হ্যাঁ ঠিকই, কিন্তু আপনার কথা থেকে প্রথমত একটি জিনিস আমি মানছি না, যে আমি গ্রহণ করতে পারছি না। কথা হলো যে বাস্তব হিসেবে আমি দেখছি যে তারা জিতেছে, কেমন এটি তো আমি অস্বীকার করছি না, দেখছি যে তারা জিতেছে, কিন্তু এই জয়লাভের পেছনে কত বড় রাজনৈতিক বা মানসিক বা আদর্শগত পরিবর্তন ঘটেছে সেটা আমি সম্পূর্ণ ধরতে পারছি না। সেটা হয়তো আরো সামনের দিকে গিয়ে দেখা যাবে। এটি হলো একটা দিক। আরেকটা হলো যে আমি তো কোনো শূন্যতা দেখিনি, আমার শ্রদ্ধেয় সম্পাদকরা দেখেছেন শূন্যতা, একদিকে শূন্যতা, আবার জামাত কত তাড়াতাড়ি সেই শূন্যস্থান পূরণের জন্য কতভাবে এগিয়ে এসেছে, তাদের বড় সাংগঠনিক শক্তি, দলীয় শৃঙ্খলা শক্তি ইত্যাদি দেখিয়েছে। আগে হয়তো কোনো একটা আলোচনায় আপনাকেই বলেছিলাম বা অন্য কাউকে বলেছিলাম
যে দেখুন, জামাতের সমাবেশগুলোতে যত বড় জমায়েত হয়, যত মানুষ আসে, সেটিকে ধরেই জামাতের ভোটের ক্ষেত্রে বড় সমর্থন আমি অন্তত গ্রহণ করি না। এই জন্য যে জামাত এমন একটা ক্যাডার ভিত্তিক দল যে তাদের সদস্য সমর্থকরা আসে, এবং যেগুলো গণভিত্তিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের সমর্থকরা ওইভাবে উপস্থিত হয় না সমাবেশগুলোতে শক্তি দেখানোর জন্য, কিন্তু তারা ভোটে বড় শক্তি হিসেবে আসে। কাজেই জামাত যে অত বড় হয়েছে তা ঠিক না, কিন্তু জামাত তো সাংগঠনিক শক্তি দেখাচ্ছে, তারা তো কিছু সমর্থন দেখাচ্ছে, এবং তারা তাদের কাজের যে দক্ষতা সেগুলো দেখাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে একটু ইতিহাসের দিকে তাকিয়ে বলি যে জামাত তো কোনোদিনই বাংলাদেশের কোনো নির্বাচনে তাদের এই সব সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি থাকা সত্ত্বেও তারা তো মানে সর্বাধিক 10-15% বেশি তো ভোট পায়নি, এবং 3টি 4টি ইত্যাদি পায়নি। তাদের জন্য তো ঠিক সেভাবে অনুকূল ছিল না পরিবেশটা। দেখেন 90-এর পর থেকে ছাত্রদল, ছাত্রলীগ সবাই মিলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বিশ্ববিদ্যালয়গুলোতে মানে জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের রাজনীতি একরকম নিষিদ্ধ করে রাখলো কার্যক্রম। 78 না 79 সাল মানে প্রেসিডেন্ট জিয়ার আমল পর্যন্ত তো জামায়াতে ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ। তারপরেও মানে এইবারের মতো মানে 2024-এর 5ই আগস্টের আগে এই যে জামায়াতে ইসলামীর মানে একের পর এক নেতা, শীর্ষস্থানীয় নেতাদেরকে চেনা জানা, বা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের নেতৃবৃন্দের বেরিয়ে আসা, তাদের চিন্তকদের এই পরিমাণে বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পেস পাওয়া, এই জিনিসগুলো তো হয়নি আগে কখনো। কাজেই সেটা তাদেরকে রাজনীতিতে একরকম পিছিয়ে রেখেছে কিনা। এইরকম একটি আন্দোলন এবং এইরকম একটি নির্বাচনের পরিবেশও আমাদের দেশে আগে কখনো হয়নি। আমরা সেই যে আইয়ুব খানের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান আমলে গণতন্ত্রের জন্য 69 সালের গণ আন্দোলন থেকে শুরু করে পরে বাংলাদেশ আমলেও সেনা শাসন এসেছে এবং এরশাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছে, এই কোনো ছাত্র গণ আন্দোলনে এই 24-এর গণ আন্দোলনের মতন পরিবেশ কি দেখেছেন? দেখিনি। আর যা এই পরিবর্তনটার পরে আমরা দেখলাম যে ইসলামী নামধারী যে রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এরকম ঐক্যবদ্ধ আগে কখনো হয়নি। এখনো নির্বাচনের ব্যাপারে তাদের সম্পূর্ণ সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি ঠিকই, সেটা আমরা কয়েক দিনের মধ্যেই দেখতে পাবো যে তারা ওইভাবে মানে ইসলামী ভোটগুলো এক বাক্সে নিয়ে আসো, এই যে একটা কৌশল তারা বলেছে, সেটা তারা করতে পারে কিনা সেই প্রক্রিয়া তারা আছে। আগে কখনো কিন্তু এইভাবে হয়নি। এবং ইসলামী দলগুলোর মধ্যে আপনার বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা, আকিদা এগুলো নিয়ে এত বেশি বিরোধ ছিল যে তারা রাজনীতিতেও কখনো এভাবে একত্রিত হয়নি। এবার কিন্তু হয়েছে, এবং আমরা জানি যে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে দেশি তার সঙ্গে কিছু বিদেশি উপাদানও আছে, যা এখন অত বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু আমরা তো আলাপ আলোচনায় শুনছি, হ্যাঁ, যে বিদেশিদের ভূমিকা আছে এই সমস্ত পরিবর্তনগুলো আনয়নের পেছনে। কাজেই এই নতুন পরিস্থিতিকে আমরা এর বাস্তবতাকে সম্পূর্ণ অস্বীকার করতে পারবো না। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমরা ঐতিহাসিকভাবেও দেখি যে জামাত তাদের এই শক্তিমত্তা নিয়েও কখনো ক্ষমতায় যায়নি বা বড় আকারে জনগণের ভোট পায়নি। কেন? এটা আমার একটা ব্যাখ্যা হলো এই, বা আমার নয় অনেকেরই পর্যবেক্ষণ হচ্ছে এই, যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, তারা ইসলাম পছন্দ করে, নামাজ রোজা করে, যাই হোক মানে তারা ধর্মভীরু, ইসলাম অনুসারী। কিন্তু এই ধর্মভীরু মানুষই কখনো কিন্তু জামাতকে বড় আকারে ভোট দেয় নাই। সেটা কি জন্য? আমি এটাকে বলি যে সাধারণ মানুষের প্রজ্ঞা বা জ্ঞান বলে একটা জিনিস আছে, যেটা আপনার মানে শিক্ষাগত মানে বিদ্যায়তনিক MA BA পাস দিয়ে দেখা যায় না। তাদের একটা কমন সেন্সের একটা, এবং যখন সামষ্টিকভাবে প্রকাশ পায় তখন সেটা কখনো ভুল হয় না। তারা সামষ্টিকভাবে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার বা ধর্মের রাজনৈতিক মানে প্রয়োগ, ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা কখনো পছন্দ করেনি, ধর্ম পছন্দ করেও। আচ্ছা, এটা আগের মতো যে নেই তা হচ্ছে যে জামাত তাদের ধর্মীয় রাজনীতি
তারা নিজেরাও অনেকটা কিছু কৌশল পরিবর্তনের চেষ্টা করছে, যেমন তারা হিন্দু শাখা করছে, হিন্দুদের ভোটে দাঁড় করাচ্ছে, ইত্যাদিও করেছে তারা কিছু কিছু। এগুলি অনেক অর্থেই আপনার হয়তো কৌশল, ক্যামোফ্লেজ ইত্যাদি, কিন্তু এইটি করে তারা মানে, এবং তারা যে গণতন্ত্র মানে না এইটি তারা মানে মানুষের ধারণা থেকে অপনোদনের চেষ্টা করছে, না তারা গণতান্ত্রিক এবং তারা সাংবিধানিকভাবে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে এবং সংসদীয় গণতন্ত্র মেনে চলবে, এগুলো তারা বলার চেষ্টা করছে। যদিও সংসদীয় গণতন্ত্র আর শরিয়া শাসন এটা কোনোদিনই এক জায়গায় বা এক করা যাবে না। শরিয়া শাসন কখনোই গণতান্ত্রিক না। শরিয়া শাসন হচ্ছে আল্লাহর আইনে আল্লাহর পছন্দের সেরা মানুষদের শাসন। তো আল্লাহর পছন্দের সেরা মানুষ তো আমরা গণতান্ত্রিক ভোটে জয়ী করবো কিনা তা আমরা জানি না কেমন, কাজে ওটার সঙ্গে এটার মিল হয় না। তারপরেও তারা বলছে, যদি ফিরি মানে তারেক রহমানকে যা যা জাদু দেখাতে হবে তার একটা বড় জাদু তো উনাকে উনার দলের ভেতরেও দেখাতে হবে। আপনি বলছিলেন যে একটা দারুণ ঐক্য হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে এবার, মানে দারুণ মানে অভূতপূর্ব, যেরকম ঐক্য আগে কখনো হয়নি সেই অর্থে বললেন। তো ওইদিকে বিএনপির ভেতরে তো তারেক রহমান দলের ভেতরেই ঐক্য স্থাপন করতে পারছেন না, এখনো মনোনয়ন নিয়ে চরম অসন্তোষ আছে, বিদ্রোহী প্রার্থীরা নানা জায়গায় স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর কথা ভাবছেন, বহিষ্কার করার পরেও লাভ হচ্ছে না। এরপর জোটের প্রার্থী হিসেবে তিনি মানে বিএনপি যাদের মনোনয়ন দিয়েছেন সেসব জায়গায় ধানের শীষের পক্ষে অন্য দলের লোক দেখে বিএনপির নেতাকর্মীরা তাদের পক্ষে কাজ করতে রাজি হচ্ছেন না। মানে দলকে জিতিয়ে আনতে হলে তো তারেক রহমানকে আসলে বড় বড় মানুষদের বাইরে দলের তৃণমূলেও একটা জাদু দেখাতে হবে। আলোচনাটা চলে এলো এখন তারেক কেন্দ্রিক কেমন। আমি এ পর্যন্ত তারেকের কাছে কোনো জাদু দেখিনি। আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এবং আমরা যে এটাও একটা বাস্তব যে আমরা যাকে পরিবারতন্ত্র বলি, কিন্তু আমি ওইভাবে বলি না, আমি বলি পরিবারে যদি কোনো উপযুক্ত সন্তান থাকে সে রাজনীতি করতে পারে। সেটা আমি দুই পরিবারের ক্ষেত্রেই আমি মনে করি। তো তারপরেও এইগুলি মিলে তার যে অবস্থান, মানে ওই দলটা ধরে নিল যে এই পরিবারের বাইরের কাউকে 17 বছরের অনুপস্থিতির মধ্যেও ধরে নিল যে আমরা আর কাউকে নেতা বানাতে পারবো না, তাকেই বানাতে হবে। কিন্তু আমি বলছি যে কোনো জাদু দেখিনি এই দিক থেকে যে যেটাকে বলে ক্যারিশমা ইংরেজিতে বা জনসম্মোহনী একটা ক্ষমতা কোনো নেতার, সেটি এখনো তারেক দেখাননি। তারেক যেটা দেখাতে পেরেছেন তার যেটা কৃতিত্বের দিক সেটা হচ্ছে যে অনেক অল্প বয়সে প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে সেই আপনার বিশেষ করে 91 না, বিশেষ করে 2001-এর যে 2001 থেকে 6 পর্যন্ত যে বিএনপির শাসনামল, সেই সময় খুব দ্রুত তিনি দলের মধ্যে মানে মই বেয়ে উপরে উঠে গেলেন, হাওয়া ভবন করলেন, হাওয়া ভবন থেকে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করলেন। এই আলোচনায় আমরা না যাই, কিন্তু তখন তিনি তার দলের মধ্যে বিশেষ করে নতুন আগত বা তরুণদের মধ্যে, এমনকি তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনগুলোর মধ্যে তিনি অনেক পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং সুফল বের করে আনা বলবো আমি। দেখুন সেই সুফলের জন্যই কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল অবস্থায় বিএনপি টিকে গেছে, বিএনপি ভাঙেনি, বিএনপি আন্দোলন করেছে, মার খেয়েছে, জেলে গেছে। হ্যাঁ, কিন্তু তারা ওই যে তাদের আপসহীন নেত্রীর হতে পারে তারা কখনো ভেঙে পড়েনি বিএনপি। আমি এইগুলোর জন্য কিন্তু তারেককে মানে আমি প্রশংসা করব। কিন্তু যে ক্যারিশমার কথা বলছিলাম, তারেক কিন্তু জনগণের কাছে গিয়ে জনগণের নেতা হওয়ার মতন এখনো কোনো কিছু দেখানোর সুযোগও পাননি এবং দেখাননি। এখন শুরু হলো, আমি বলবো যে তারেকের নেতৃত্বের পরীক্ষা মানে একেবারে লিটমাস টেস্ট জনগণের নিরিখে শুরু হলো এখন। তিনি বোধহয় আজ বা কালকে বগুড়া যাচ্ছেন। হ্যাঁ, এই দিন থেকেই আমি বলবো যে সেইটি শুরু হলো
নির্বাচনে। কারণ আর তারেক তার রহমানকে সামনে তো অনেক চ্যালেঞ্জ। ভোটার বের করে আনার জাদুটাও দেখাতে হবে। মানে একজন গ্রহণযোগ্য, মানে আওয়ামী লীগ নাই নির্বাচনে, হুম। মানে একটা বিরাট সংখ্যক ভোটারের কেউ মানে বিরাট সংখ্যক ভোটারের মার্কাটা নাই এবার নির্বাচনে। তাহলে সে অবস্থায় মানে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পেতেও তো তাকে ভোটারদেরকে বের করে আনার জাদুটাও দেখাতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে জামায়াতে ইসলামী খুব সংগঠিত দল, কাজে তাদের নেতাকর্মীরা সভা সমাবেশে হাজির থাকে। আমরা শুনছি যে তাদের নেতাকর্মীরা কে কোথায় ভোট দেবেন, ভোটার কিভাবে, মানে ওই পরিকল্পনাটাও ভীষণ হুম। পাকাপোক্ত ভাবে করেছে জামায়াতে ইসলামী, এবং তাদের ভোটাররাও তার মানে ভোট কেন্দ্রে যাবেন। বিএনপি নেতা হিসেবে তারেক রহমানকে তার বিএনপির ভোটারদেরকে যেমন বের করতে হবে, একটা মানে সংখ্যাধিক্যে ভোটার বের করে তো নির্বাচনটাকে জমজমাট করে তুলতে হবে আসলে জাদু দেখাতে হলে। এই ক্ষেত্রে তারেকের সামনে অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো একটি হচ্ছে তার দলকে সংহত রাখা। কেমন, তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, ইন্টারনেটের মাধ্যমে তিনি দলের কাজ করেছেন। তিনি মানে জমিনে নামেন নাই, যেটাকে গ্রাউন্ড রিয়ালিটি বলে, সেই জায়গায় তিনি আসেননি। তিনি ওখান থেকে মনে করেন যে তার কথা অনেকেই শুনবে, কিন্তু তিনি আসার পরও কি মনোনয়ন নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয় নাই বিভিন্ন জায়গায়? কেমন, তো আমি বলছি যে এটাও তার জন্য একটা চ্যালেঞ্জ, যে দলকে সংহত রাখা, দলকে ঐক্যবদ্ধ রাখা, এবং দলের মধ্যে যে বিশৃঙ্খলা আছে, দলের মধ্যে যে দুর্নীতির প্রবণতা আছে, চাঁদাবাজির প্রবণতা আছে, সেইগুলির ব্যাপারে দৃঢ়হস্ত হয়ে সেগুলিকে কমিয়ে এনে জনগণের আস্থা অর্জন, এটিও তার সামনে একটা বড় চ্যালেঞ্জ। কেমন, কাজেই আমি বলছি যে আপনি যেমন বলছেন যে চমক, এক অর্থে আগে কিছু চমক ছিল, আরেক অর্থে বর্তমানে যে বাস্তবতায় তিনি নামছেন সেইখানে কোনো জাদুও নাই, কোনো চমকও নাই। তাকে পরিস্থিতি অনুযায়ী সঠিক নেতৃত্ব দিয়ে, হ্যাঁ, এটা কি আপনার মানে অর্জন করতে হবে। এই জন্যই আমি বলছি যে বিএনপির জয়লাভ হয়ে যাওয়াটা, তারেক জিয়ার প্রধানমন্ত্রী হয়ে যাওয়াটাও যেমন নিশ্চিত না, তেমনি 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের জিতে যাওয়াটা জামাতের জয়লাভ করে সরকার গঠন করার মতো নিশ্চয়তা নাই। কারণ আমি ইতিহাস থেকে দেখাচ্ছি যে বাংলাদেশের মানুষের যে কালেকটিভ উইজডম, সেটা বলে যে ধর্মভিত্তিক দল, দেখুন মুসলিম দেশগুলোর মধ্যে জামায়াতে ইসলামী তো বলছে কালেকটিভ উইজডম বলে যে চাঁদাবাজের দলকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, দুর্নীতিবাজের দলকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, এবং আগস্টের পর থেকেই তারা চাঁদাবাজি করছে, বিএনপি সর্বত্র সেই অভিযোগ আনছে। চাঁদাবাজির অভিযোগ সত্ত্বেও আওয়ামী লীগ এবং বিএনপি একাধিকবার জয়লাভ করেছে। কেমন, সেই এটির সমস্যা একটু অন্যরকম সমস্যা ঠিকই, তবে আমি কিছুতেই চাঁদাবাজি গ্রহণ করছি না। বরং আমি তো এই সময়ে আমি বেশ কিছু কথা বলেছি যে ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার দেখুন চাঁদাবাজি বন্ধ করার জন্য, বা দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিন্ডিকেশন বন্ধ করার জন্য, বা এই যে আজকেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সম্ভবত কুমিল্লার ওইদিকে, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কিছুই করলেন না। হ্যাঁ, আমরা সংবিধান পরিবর্তন করে বা দ্বিতীয় রিপাবলিকানে কি করব, আমাদের যদি দৈনন্দিন জীবনের এই কঠিন সমস্যাগুলোর সমাধান না হয়? আর এত সংস্কারের কথা বললেন, এই সাধারণ সংস্কারগুলো হাতই দিলেন না। তো চাঁদাবাজির সমস্যা এই জন্যই বলছি যে এটা একটু অন্য ধরনের সমস্যা। তো চাঁদাবাজির বিপরীতে যে শরিয়া শাসনই একমাত্র সমাধান, সেটা আপনাকে কে বললো? যে যে জামাত ওই জাদু দেখিয়ে যে হ্যাঁ বিএনপি চাঁদাবাজ, তো আমরা তো শরিয়া শাসন, মানে আমরা তো খুব সৎ লোক। আসলে ইসলামের নামে যারা রাজনীতি করেন তারা আর্থিকভাবে সততা ইত্যাদি নানান কিছু দেখাচ্ছেন, তবে এই সততার মধ্যে আমাদের দেশে তো রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাবের কোনো স্বচ্ছতা নাই। ইউরোপের মতন মানে আয় দেখাতে হবে, কত আয় করেছি, ব্যয় কিভাবে করেছি দেখাতে হবে জনগণকে, এটা তো আমাদের দেশে নাই। আমাদের দেশের সবই তো মানে অজ্ঞাত উৎসের চাঁদাবাজিতে চলে। কেমন, তো জামাতে ইসলামে এত কোটি কোটি টাকা খরচ করছে কোথা দিয়ে? তো সেটাও এখনো ফয়সলা হয়নি। তো কাজেই তারপরেও আমরা বলি যে তাদের হয়তো মানে আমাদের চোখের সামনে তাদের কোনো আর্থিক দুর্নীতি নাই, কিন্তু জামাত তো আপাত মস্তক রাজনীতিতে দুর্নীতিবাজ।
সবচেয়ে বড় দুর্নীতি হলো দেশের স্বাধীনতা তারা চায়নি, তারা শত্রুর সঙ্গে সহযোগিতা করেছে। এটা তো একটা রাজনৈতিক দুর্নীতি। কাজেই আর্থিক দুর্নীতি আর রাজনৈতিক দুর্নীতি কেমন, এটাও আমাদের বিবেচনায় আনতে হবে। এবং তারা দেখুন, এটার কোনো নিশ্চয়তা নাই। আফগানিস্তানের তালেবানের একজন মন্ত্রী ভারতে এলেন, প্রথম সংবাদ সম্মেলনে মেয়েদেরটা ঢুকতে দিলেন না, কেমন। তারপর যখন প্রবল প্রতিক্রিয়া হলো, তিনি কিন্তু যাওয়ার আগে বিশেষভাবে আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করলেন, যেখানে নারী সাংবাদিকদের আমন্ত্রণ করলেন, আসলেন। কেমন, কোনটা ইসলাম? ইসলামে তো আপনার কোনো সাদা আর কালো না, হয় সাদা না হয় কালো। আপনি, এটা ইসলামী বিধান। হ্যাঁ, আপনার ওই যে বলছিলাম যে ব্যাখ্যা, আকীদা, এগুলোর ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। জামাত আর বিএনপি কে এত আলাদা করে দেখছেন, একদিকে তো 2001 সালে বিএনপি জামাত জোট সরকার দেখেছি, মানে এবং তাদের একসাথে যুগপৎ আন্দোলন, একসাথে জোটবদ্ধ আন্দোলনও দীর্ঘ সময় ছিল। সেটা 2018 নির্বাচনও জামায়াত বিএনপি একসঙ্গে করেছে। তো অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে বলেছেন যে নির্বাচনের পরেও তারা সরকার গঠনের আগে আরেকবার বসবেন, জাতীয় সরকার গঠিত হবে। তো যেই মুক্তিযুদ্ধ করে আপনি, মানে এই যে তারেক রহমানের উপর আরেকটা জাদু আরোপের চেষ্টা হচ্ছে যে উনার কাছে মুক্তিযুদ্ধ আছে, জামায়াতের আমিরের কাছে মুক্তিযুদ্ধ নাই। তো সেটাও তো নির্বাচনের পরে জাতীয় সরকার স্থিতিশীলতার জন্য মিলেমিশে একাকার হয়ে যেতে পারে, কারণ শেষ পর্যন্ত তো একরকমের একটা ভাগাভাগির নির্বাচন হচ্ছে বটে। দেশে কিন্তু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা বড় রাজনৈতিক আদর্শগত বিভাগ তো আছেই, তাই না? এটা তো অনেক অনেক জাতির ইতিহাসের তুলনায় আমাদের এখানে এত বড় একটা ভাইটাল ব্যাপারে যে মানুষ এত বিভক্ত হতে পারে, আমি নিজেও খুব আশ্চর্য এখন, যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত বিপুল সংখ্যক মানুষেরও মানে মনোভাব দেখা যেতে পারে। সত্যি আশ্চর্য। এটা হয়তো আলোচ্য বিষয়, এটা অনেক গভীর, ভবিষ্যতে আমাদের দেখতে হবে। কিন্তু এই যে তারেক বা বিএনপি মুক্তিযুদ্ধ এই কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের যে বাংলাদেশের জনমানব শক্তি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন, মানে মধ্য এবং বাম, মানে জাতীয়তাবাদী, মানে আওয়ামী লীগ জাতীয়তাবাদী আর কি, বাঙালি